স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য সংগ্রাম অনন্য উদাহরণ হয়ে থাকবে। এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি, ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানাজা হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে শেরেবাংলা নগরে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে কাল সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ডাকা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। আইন উপদেষ্টা জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে জোরদার করা হবে নিরাপত্তা। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। দেশবাসীকে কাটিয়ে বিদায় নিলেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যেমনটি বলছিলাম। এবং কাল বাদ জোহর কিন্তু মানিক মিয়া এভিনিউতে জানাজা, জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে। এই মুহূর্তে গুলশান দলীয় কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। আমরা তার সাথে যুক্ত হব। মিজান, এর আগে যেমনটি জানাচ্ছিলেন সেখানে বেশ কিছু নেতাকর্মীদের ভিড় আমরা দেখেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন। বিভিন্ন নেতাকর্মীরা সেখানে ব্রিফও করছিলেন। এখন সেখানে অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন, কারা কারা আছেন? হিমাদ্রি, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, এখানে আসা নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন যে 55 বছর বয়সী বাংলাদেশে একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামাজে জানাজার মুহূর্তটি, এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগামীকাল বাদ জোহর যে নামাজে জানাজা হবে সেদিনও ঠিক তেমনি ওই ধরনের একটি ঐতিহাসিক মুহূর্ত রচনা হবে বলে তারা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। এই বিএনপি চেয়ারপারসনের গুলশানের 46 নম্বরের যে কার্যালয়টি, রাজনৈতিক কার্যালয়, এই কার্যালয়ের ভেতরেই কিন্তু দলের স্থায়ী কমিটির বৈঠকটি হচ্ছে এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 12:30 নাগাদ কিন্তু তিনি আসেন এবং তিনি আসার পরই কিন্তু এই আনুষ্ঠানিকভাবে এই বৈঠকটি শুরু হয়। এর আগেই কিন্তু সকালে এখানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মঈন খান সহ বিএনপির দলের শীর্ষ নেতারা এসেছেন আমানুল্লাহ আমান। তিনিও কিন্তু বলেছেন যে আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন অবসানের মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটলো, যে অধ্যায়ের প্রতিটি পাতায় রয়েছে সংগ্রাম মুখর জীবন, আপোষহীন মনোভাব এবং দেশপ্রেমের কথা। এবং এখানে উপস্থিত সবাই বলছেন যে আগামী প্রজন্মের যে তরুণরা যারা রাজনীতিতে আসবেন তাদের জন্য খালেদা জিয়া জীবন চরিত্র একটি অবশ্য পাঠ্য হবে এবং তার রেখে যাওয়া দৃষ্টান্তের মধ্য দিয়ে কিন্তু একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণের যেই রাজনৈতিক লড়াই, সেই রাজনৈতিক লড়াই তরুণরা অংশগ্রহণ করতে পারে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু শোকাবহ পরিবেশে কিন্তু বিএনপির যে পতাকা, সেই পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, কালো পতাকা রয়েছে এবং এর ডানে যদি আপনার ক্যামেরার চোখ দিয়ে একটু দেখাতে চাই যে ডান পাশে এই পৌষের কনকনে শীতকে উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীদের এই ছুটে আসা, এবং এই ছুটে আসার মধ্য দিয়ে নারী দলের বেশ কিছু কর্মী কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু তারা এখানে রয়েছেন এবং তারা
সূরা ফাতিহা সহ তারা বিভিন্ন কোরআন খতম দেওয়ার চেষ্টা করছেন, তসবিহ করছেন, মোনাজাত করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য, এবং সেই ধারাবাহিকতা রয়েছে। আমরা একটু এখানে যারা এসেছেন তাদের অনুভূতির কথা, আবেগের কথাও একটু শুনতে চাই, যে বিএনপি চেয়ারপারসন এমন একটা সময় চলে গেলেন, তার এই চলে যাওয়াটা দেশের জন্য কতটা অপূরণীয় ক্ষতি, কিংবা তার কোনো স্মৃতিচারণ যদি আপনার। আসলে এই মুহূর্তে ম্যাডামের ছিল দেশের জন্য একটা বিশাল ক্ষতি, মানে দেশকে বিনির্মাণের জন্য যখন জাতির অভিভাবক হিসাবে সবাই ম্যাডাম জিয়াকে ভাবছিলেন, সেই সময় অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, জাতি শোকাহত। আসলে উনি যে সময়টাকে জেলখানায় একাকিত্বে বিনা চিকিৎসা রাখা হয়েছিল, সেই সময়টা যদি ওনাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো আজকে আমাদের এই অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হতো না। যেমনটি বলছেন ইনি, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কিন্তু খালেদা জিয়াকে 5 বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। সুস্থ অবস্থায় তিনি কারাগারে যান এবং নিজামুদ্দিন রোডের যে স্বেচ্ছাতে পরিত্যক্ত কারাগার, সেখানেই তাকে রাখা হয়। 2 বছর 1 মাস 11 দিন তিনি কারাগারে থাকেন, এবং সেখান থেকে কিন্তু তার অসুস্থতার শুরুটা জটিলতর হয়, এবং এরপর কিন্তু দফায় দফায় তাকে চিকিৎসা দেওয়া হয়, এবং সেই চিকিৎসার ধারাবাহিকতায় কিন্তু সবশেষ গত 23 নভেম্বর কিন্তু জটিল পরিস্থিতির মধ্য দিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন। টানা 37 দিনের চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার মধ্য দিয়ে কিন্তু আজকে ভোর 6টায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান, এবং তার এই পাড়ি জমানোর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক জীবনের এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান হয়েছে এমন একটি সময় যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব দ্বার প্রান্তে, এবং সব রাজনৈতিক দলই কিন্তু বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির অভিভাবক, একজন মুরব্বী, এবং তার এই শূন্যস্থান আসলে কোনোভাবেই পূরণ হবার নয়। এবং তবে তার আদর্শকে ধরে রেখে যে স্বপ্ন তিনি দেখেছিলেন, যে দেশপ্রেমের বাংলাদেশ তিনি গড়তে চেয়েছিলেন, তিনি বলেছিলেন যে আসলে কোথাও তার কিছু নেই, শুধু বাংলাদেশের জনগণ, বাংলাদেশটাই তার বাসা এবং এরাই তার আপন। এ কারণে কিন্তু তিনি কোথাও যাননি। যদিও আমরা দেখেছি যে তাকে কিন্তু তার স্বামীর স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসাটি হারাতে হয়েছে, আমরা দেখেছি তার সন্তানের অকালে চলে যাওয়া তিনি নীরবে সাক্ষী হয়েছেন। এত কিছুর পরও তিনি ভেঙে পড়েননি, এবং তার অনমনীয় দৃঢ়তার কারণেই কিন্তু বাংলাদেশে এখনো রাজনৈতিক চলমান রয়েছে। এ না হলে 1/11 সরকার যে বিরাজনীতিকরণের উদ্যোগ নিয়েছিল, সেই বিরাজনীতিকরণের ধারাবাহিকতায় কিন্তু একের পর এক মামলা তাকে দেওয়া হয়েছিল, মনস্তাত্ত্বিকভাবে চাপ দেওয়া হয়েছিল দেশ ছাড়ার, কিন্তু তিনি কিন্তু আপোষহীন দৃঢ়তার মধ্য দিয়ে তার যে চরিত্রটি তা ফুটিয়ে তুলেছেন এবং সবাইকে সাহস জুগিয়েছেন। শুধু এই আপোষহীন মনোভাব শুধু 1/11 নয়, তিনি এরশাদ বিরোধী যে সামরিক সরকার বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনেও কিন্তু তার সাহসী নেতৃত্বের মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, এবং সেই ঐক্যবদ্ধ করার ফলেই কিন্তু তিনি আপোষহীন নেত্রীর খেতাবটি অর্জন করেছিলেন। 86 নির্বাচনে সব দলগুলো যখন বিরোধিতা সত্ত্বেও পরবর্তী পর্যায়ে এরশাদ সরকারের সাথে নির্বাচনে যায়, একমাত্র বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বেই কিন্তু বিএনপি সেই নির্বাচন থেকে দূরে থাকে, এবং সেই দূরে থাকার কারণে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা হারায়, এবং পরবর্তীতে পতন ঘটে সামরিক এরশাদ সরকারের। এবং 91 নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সেই বীরের বেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করে, এবং সেই সরকার গঠনের মধ্য দিয়ে কিন্তু বিএনপি গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার মধ্য দিয়ে আসে সর্বদলীয় বহুদলীয় গণতন্ত্রের যে সূচনাটি হয়েছিল জিয়া সরকারের সময় থেকে, সেই বহুদলীয় গণতন্ত্রের চর্চাটি আরো ব্যাপকতর বিস্তার লাভ করে কিন্তু সেই 91 নির্বাচনের পর থেকেই, এবং সেই ধারাবাহিকতাই কিন্তু বাংলাদেশে এগিয়ে চলছে। এবং এখানে কিছুক্ষণ পরেই হয়তো এই যে স্থায়ী কমিটির যে বৈঠক, সেই বৈঠকটি শেষ হবে, এবং সেই বৈঠকটি বৈঠক শেষ হলে হয়তো আপনার মাধ্যমে আমরা আরো বেশ কিছু তথ্য জানতে পারবো। আপনি থাকুন ওখানে। আমাদের দর্শক আপনারা দেখছেন যে আমাদের আরো দুটি স্ক্রিনে একটা জায়গায় আনোয়ার হোসেন আছেন, আমাদের সহকর্মী, তিনি এভারকেয়ার হাসপাতালে, আর সহকর্মী রাকিব আছেন নয়াপল্টনের দলীয় কার্যালয়ে। তখন মিজান আহমেদ ছিল চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। আনোয়ার হোসেন, এভারকেয়ার হাসপাতাল আমরা দেখেছি বেশ কিছু নেতাকর্মী আসছেন আর যাচ্ছেন, এবং তারা কিছুক্ষণ পর গণমাধ্যমেও তারা কথা বলছেন। এই যে এক হৃদয় বিদারক দৃশ্য তার চলে যাওয়ার পর, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন? এখন কারা কারা আছেন সেই হাসপাতালে, পরবর্তী প্রক্রিয়াগুলো কি হতে পারে জানাবেন আমাদের। হেমাদ্রি, এভারকেয়ারের সামনে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে মৃত্যুর খবরের পরপরই আমরা দেখেছি যে এখানে এক ধরনের ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে যে বিষয়গুলোই আসলে আমাদের সামনে আসছে বারবার, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের এই যে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের যে অর্থাৎ যে শোক বিহ্বল যে একটি অবস্থা, তাদের মধ্যে এক ধরনের যে আহাজারি, সেই আহাজারিটি কিন্তু আমরা আসলে বারবার দেখছি।
যদি আসলে বলা যায় যে বিএনপি নেত্রীর এই যে বর্ণাঢ্য রাজনৈতিক যে কেরিয়ার, যে তিনি বাংলাদেশের গণতন্ত্রে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম জিয়া মানে একেবারেই ইতিহাস, অবিস্মরণীয়, অম্লান, একেবারেই মানে এটি কিন্তু আসলে বারবার এখানে সবাই এই কথাগুলি আসলে বলছেন। 90-এর যদি একটু আমরা তার রাজনৈতিক এই বর্ণাঢ্য জীবন, 80 বছরের যে তার জীবন, 41-42 বছরের যে তার রাজনৈতিক যে জীবন, যে কার্যক্রম, সেখান থেকে আসলে বলতে গেলে অনেক কথা। কিন্তু তারপরেও 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই মূলত আপোষহীন নেত্রীর যে অভিধা পাওয়া বেগম খালেদা জিয়া, তিনি সেটি আসলে পেয়েছিলেন। এটা আমরা বলতে পারি রাজনৈতিক ইতিহাসের দিকে যদি আমরা যখন তাকাই, তিনি 5 বারের সংসদ সদস্য ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন 2 বার বিএনপি চেয়ারপারসন। আমরা দেখি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যে যে গৃহবধূ থেকে আসলে রাজনীতিতে নাম লেখানো বেগম খালেদা জিয়া 4 দশকের রাজনৈতিক জীবনের বড় সময়ই কিন্তু তার কেটেছে রাজপথের আন্দোলনে। যেমন 1981 সালের, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট অর্থাৎ জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতা, তার যে মৃত্যুর পর যে বিষয়টি সামনে আসে যে এই যে বিএনপির হালকে ধরবে এমন প্রশ্নের সময়ই কিন্তু আমরা দেখেছি যে একদম শান্ত গৃহবধূ, যিনি একেবারেই রাজনীতির সামনে কখনোই যাকে দেখা যায়নি, তারপরেই কিন্তু সে বিএনপির হাল ধরেন। আমরা বিভিন্ন সময়ে, বিগত সময়ে দেখেছি তিনি গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন, তবে দেশ ছেড়ে আসলে তিনি পালিয়ে যাননি। এমনই যে সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কখনো তিনি হারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপরে বিভিন্ন রোগে, জটিল বিভিন্ন রোগে তিনি আক্রান্ত হয়েছেন। আমরা দেখেছি লিভার সংক্রান্ত জটিলতা তার ছিল, কিডনি সংক্রান্ত জটিলতা ছিল, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, এরকম বেশ কিছু সমস্যা তার অনেকদিন থেকেই ছিল, বিভিন্ন জটিল, অর্থাৎ দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। আমরা যদি একটু দেখি যে এই যে গত 23 নভেম্বর তাকে এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, আমরা দেখেছি যে তিনি 21 নভেম্বর সশস্ত্র দিবস ছিল, সেখানেও কিন্তু অতিথি হিসেবে তিনি আসলে গিয়েছিলেন। তারপরেই যখন তার একটু শ্বাসকষ্টজনিত যখন উপসর্গটি ধরা পড়ে, তারপরেই কিন্তু 23 নভেম্বর তাকে আসলে তৎক্ষণাৎভাবেই কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়। আমরা দেখেছি যে পরিবারের যে, বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা দেখেছি পরিবারের যে অন্যান্য সদস্যরা আছেন, তারা কিন্তু, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লন্ডনে থাকা অবস্থায়ও আমরা তার উদ্বেগের যে বিষয়গুলো, অর্থাৎ তার যে তদারকি, সেই তদারকিটিকে আমরা দেখেছি চিকিৎসার সময়ে, এমনটা আমাদের চোখে পড়েছে। তো সেই জায়গা থেকে যদি বলি, আজকে একেবারেই আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এভারকেয়ারের সামনে এসেছেন। তারা তাদের যে অভিব্যক্তি আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য, আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে আসলে এই শোক, এই ক্ষতি আসলে একেবারেই এটা অস্বাভাবিক, অপূরণীয়, এমনটা বলেছে। আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এই এভারকেয়ারের সামনে এসে কথা বলেছেন। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে এই যে বর্ণাঢ্য রাজনৈতিক যে জীবন, গণতন্ত্রের জন্য তার যে ত্যাগ তিতিক্ষা, সেই বিষয়গুলি কিন্তু আমরা স্মৃতিচারণ করতে দেখেছি। যে গণতন্ত্রের জন্য যে একজন আপোষহীন নেত্রী, তার যে ভূমিকা, সেই ভূমিকাটি আসলেই বারবার উচ্চারিত হয়েছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে, এমনটা আমরা দেখেছি। তো রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া আসলে এক কথায় যদি বলা যায় ভীষণভাবে সফল, এটি আসলে বলার অপেক্ষা রাখে না। তিনি, আমরা যেটি দেখি, তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। তিনি, আমরা এমনটা দেখেছি 1991 সাল থেকে যদি বলি 2001 সালের সাধারণ নির্বাচনে তিনি 5টি পৃথক সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এমন ইতিহাস তিনি, এমন রেকর্ড তিনি আসলে গড়েছেন। 2008 সালে যে তিনি 3টি আসনে প্রতিনিধিত্ব করেছিলেন, সেখানেও তিনি জয়লাভ করেছেন। অর্থাৎ দেশের যে কোনো প্রান্ত থেকেই তিনি নির্বাচন করেছেন, তিনি কিন্তু আসলে জয়ী হয়েছেন, এমনটা আমরা দেখি। 1991 সালে আমরা দেখি যে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যে অর্থনৈতিক যে উদারীকরণের যে বিষয়টি ছিল, মাধ্যমে দেশের যে অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করা, সেটি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরেই আসে, এমনটাও আমরা দেখি। সেই সঙ্গে কিছু বিষয় যদি একটু পিছন ফিরে একটু তাকাই, তাহলে দেখা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
যে তার যে আসলে রাজনৈতিক জীবন, তিনি যখন গৃহবধূ অবস্থায় ছিলেন, তিনি আসলে ওইভাবে কখনো তার চিন্তা চেতনায় ছিল না যে বিএনপি চেয়ারপারসন আসলে রাজনীতিতে আসবেন, এমনটা আমরা বলতে পারি। একটু যদি পিছন ফিরে দেখি, তাহলে আমরা জানাতে চাই দর্শকদেরকে যে যে অবিভক্ত তখনকার সময়ে যে জলপাইগুড়িতে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্ম। এখনকার যে দিনাজপুর আমরা দেখি, এখন পারিবারিকভাবে, অর্থাৎ তার পারিবারিক নাম যেটি ছিল সেটি খালেদা খানম, ডাকনাম পুতুল ছিল বিএনপি চেয়ারপারসনের। একটু যদি তার পরিবার সম্পর্কে দর্শকদের জানাই, তাহলে বলতে হয় যে তার বাবা ইস্কান্দার মজুমদার বাড়ি ফেনীতে হলেও তিনি জলপাইগুড়িতে কিন্তু তার আসলে সেখানে পড়ালেখার সূত্র, অর্থাৎ বোনের বাসা থেকে আমরা দেখেছি যে ইস্কান্দার মজুমদার সেখানে অবস্থান করেন। এমন কিছু বিষয় আছে যে 1947 সালে ভারত ভাগের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের যে দিনাজপুর শহরে, তখনই কিন্তু সেখান থেকেই মূলত স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে মিশনারি স্কুলে প্রাথমিকের গণ্ডি পেরোনোর পর দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন খালেদা জিয়া। 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে স্বামীর কর্মস্থল অর্থাৎ পশ্চিম পাকিস্তানে চলে যেতে হয় খালেদা জিয়াকে। স্বাধীনতার পর যদি বলি, 1978 সালের 1 সেপ্টেম্বর যে বিএনপি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গঠিত হয় 1981 সালে। নিশ্চয়ই আমরা জানি যে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়ার মৃত্যুর পর একটি প্রশ্ন তখন আসে যে বিএনপির হাল আসলে কে ধরবেন। তখন খালেদা জিয়া তিনি একেবারেই নিতান্ত একজন গৃহবধূ ছিলেন। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 7 দলীয় জোট গঠন করে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে। অর্থাৎ তার যে রাজনৈতিক যে শুরুটি, অর্থাৎ তার একরকম আন্দোলনের মধ্য দিয়ে যে তার রাজনৈতিক যে কেরিয়ার, রাজনৈতিক জীবন শুরু, সেটি কিন্তু আমরা দেখি। সেই এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে সরকারের সঙ্গে কখনো আপোষ করেননি বেগম খালেদা জিয়া। আমরা দেখি ইতিহাসের দিকে যদি তাকাই, যে প্রধান রাজনৈতিক দলগুলো সমঝোতা করলেও আমরা দেখি খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কোনো সমঝোতায় যায়নি। দলের নেতাকর্মীদের মধ্যে একেবারেই তখন থেকেই যে বিষয়টি সামনে আসে আপোষের নেত্রী হিসেবে। আমরা দেখি যে 1991 সালের 27 ফেব্রুয়ারি সেই বহু প্রতীক্ষিত সংসদ নির্বাচনে জীবনে প্রথমবার ভোট করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 5টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 5টিতেই বিজয়ী হন তিনি। আর বিএনপি এ নির্বাচনে সংসদের বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এরপর আমরা একটু দেখি রাজনৈতিক যে পরিস্থিতি, প্রেক্ষাপটের যে জায়গাটা যদি আসি, তাহলে আমরা দেখি যে 1996 সালের জুনে যে একটি নির্বাচন হয়। তারপরে আমরা দেখি যে 2001 সালের নির্বাচনে 5টি করে আসনে ভোট করে সবকটিতেই জয়ী হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সবশেষ নির্বাচন করেছেন 2008 সালে, সেবারও 3 আসনের সবকটিতেই তিনি বিজয়ী হয়েছিলেন। 2001 সালের কথায় যদি একটু আসি, 8ম জাতীয় সংসদ নির্বাচনে সেখানে একটি 4 দলীয় জোট থাকে, জোটের যে সরকার গঠন, সেখানেও খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। আমরা যে বিষয়গুলো দেখি, যে ইতিহাসের যে কিছু অংশ যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যে বিষয়গুলো আসে, সেই জায়গায় আমরা 111-এর কথাটি খুবই একটি অন্যতম একটি জায়গা। সেটি হচ্ছে যে এই যে 2007 সালে যে সেনা সমর্থিত যে সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি যে 2007 সালে যে জরুরি অবস্থার মধ্যে তখন গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সেই সঙ্গে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন যিনি আছেন তারেক রহমান। আমরা এটা দেখি যে 1 বছর পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। তারপরে সেই 2008 সালের 11 সেপ্টেম্বর আমরা দেখি যে তারেক রহমানও মুক্তি পান। মুক্তি পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে আসলে লন্ডনে চলে যেতে হয়। দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফিরেছেন। 2010 সালের
দিকে একটু যেতে চাই, জানাতে চাই দর্শক যে আওয়ামী লীগ সরকারের আমলে এটাই পতিত আমরা দেখেছি যে যে মইনুল রোডের যে বাসা থেকে আসলে একরকম বিএনপি চেয়ারপারসনকে উৎখাত করা হয়। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জনের পর সংসদের একরকম বাইরে বিএনপি, তখন আমরা দেখেছি যে রাজনৈতিক যে চড়াই উত্তরের মধ্যে আসলে যেতে হয়েছে বিএনপি নেত্রীকে। কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জের জায়গাটি আমরা দেখেছি রাজনৈতিকভাবে সেই সময় খালেদা জিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে একের পর এক মামলা। দর্শক, আপনারা দেখছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়। সেখানে তাদের বিএনপি দলের চেয়ারপারসনের যে প্রয়াণ, সে প্রয়াণের পর থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের আনাগোনা শুরু হয়েছে দলীয় কার্যালয়, চেয়ারপারসনের কার্যালয় এবং তার সমাধিস্থল যেখানে দেবে সেই স্থানকে ঘিরে। এবং ভোর 6টার পর তার যে মৃত্যুর সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়ে তাদের নেতাকর্মীদের মাঝে। এবং বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে শুধু দেশ নয়, আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও কিন্তু বেশ ফলো করে প্রচার করা হয়েছে তার এই মৃত্যুর খবর। বলা যায় দেশের আসলে গণতান্ত্রিক উত্তরণের যে কথা বলা হচ্ছিল, যে রাজনৈতিক সংকটকারী স্থিতিশীলতার পথের যে উত্তরণের কথা বলা হচ্ছিল, সেই জায়গায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে ঐক্যবদ্ধ বিএনপি যে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় কিছুটা হলেও আসলে তাদের ছেদ পড়েছে। যদিও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির নেতৃত্ব পুনর্গঠনের যে ভূমিকা তার উপর রাখার যায়, যে সে আস্থার জায়গা তিনি আসলে তৈরি করেছেন। এবং বলা হচ্ছে বেগম খালেদা জিয়ার পরবর্তী সময়টাতেই তারেক রহমান তিনি সেই বিএনপিকে গণতন্ত্রের পুনরুত্থানের পথ ধরে তিনি এগিয়ে নিয়ে যাবেন। দর্শক, আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, 1991 সালে প্রথমবার প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েই উচ্চশিক্ষার জন্য নতুন দিগন্ত খুলতেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1992 সালে তার উদ্যোগে পাশ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন। দেশের উচ্চশিক্ষায় প্রথম চালু হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। বঞ্চিত, অবহেলিত, ঝরে পড়াদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে 1992 সালে আইন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার সময় 1993 সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। প্রাথমিকের মান উন্নয়নে প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন তৎকালীন এই প্রধানমন্ত্রী। প্রকল্পটি ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও স্কুলে ফিরে আসার সুযোগ তৈরি করে দেয়। নারী শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা পালন করে এবং উচ্চ মাধ্যমিকে ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার পাশাপাশি বিদ্যালয়মুখী করতে চালু করা হয় উপবৃত্তি। তার সময় দেশের 2টি গার্লস ক্যাডেট কলেজ স্থাপন করা হয় এবং অগ্রাধিকার প্রকল্প হিসেবে প্রাথমিক শিক্ষার গুরুত্ব বিবেচনায় 2001-06 মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি এই বিভাগকে নিজের অধীনে রাখেন। 1991 নভেম্বরে তার নেতৃত্বে উপজেলা পদ্ধতি বিলুপ্ত করে স্থানীয় সরকার বিভাগ কমিশন গঠনের উদ্যোগ নেন বেগম খালেদা জিয়া। নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার রক্ষায় সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় ভেঙে তিনি 1994 সালের 5 মে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ 1993 সালে তিনি গঠন করেন বেসরকারীকরণ বোর্ড, যা পরবর্তীতে বেসরকারি কমিশনের রূপ নেয়। দর্শক, আপনারা থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। এ পর্যায়ে সহকর্মী রাকিব আছেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। রাকিব, এর আগের সম্প্রচারে আমরা আপনার মাধ্যমে অনেক নেতাকর্মীর প্রতিক্রিয়া জানছিলাম। আসলে সবার চোখে মুখে যে শোকের ছায়া, শুধু তাদের চোখে মুখে নয়, 64 জেলার নানা প্রান্তে বিএনপির নেতাকর্মীরা যারা আছেন, আসলে একটি দল ছাড়িয়ে রাজনীতির মাঠে ছাড়িয়ে প্রত্যেকটা মানুষকে আসলে স্পর্শ করে গেছে তার এই মৃত্যু। কেমন দেখছেন সেখানকার অবস্থা? নেতাকর্মীরা এবার কি বলছেন? ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর থেকে কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে নেতাকর্মীরা, ভোর থেকে নেতাকর্মীরা ভিড় জমান। এবং আপনাকে যদি একটু দেখাই, এর আগেও দেখিয়েছিলাম, এখন যদি দেখায় যে নেতাকর্মীরা এখনো পল্টন অফিসের সামনে, নয়াপল্টন অফিসটির সামনে এখনো ভিড় করছেন, তারা কান্না করছেন, তারা এক শোকবহ পরিবেশ তৈরি হয়েছে পুরো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং আশপাশের এলাকায়। এখানে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে হারিয়ে দিশেহারা অবস্থা রয়েছেন। তারা বলছেন দেশের জন্য অপ্রিয়নীয় ক্ষতি, দলের জন্য অপ্রিয়নীয় ক্ষতি, যে ক্ষতি কখনোই পোষাবার নয়। তারা বলছেন যে চরম সংকটের সময়ও বেগম খালেদা জিয়া
দলটিকে যেমন আঁকড়ে রেখেছিলেন তেমনি দেশের মানুষের জন্য তিনি আসলে দেশের মাটিতেই ছিলেন। তার সংকটের কালের একটি কথা আমি একটু বলতে চাই যে চরম সংকট যখন ছিল 2007 সালের 11/11 পর যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জারি করে, তখন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়। সে সময় দলটিকে ভাঙার চেষ্টা করা হয়, খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়, কিন্তু সে সময় কিন্তু তিনি বিদেশে যাননি, দেশের মাটিতে রয়ে গেছেন দেশের জন্য কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। এমন একজন অভিভাবককে হারিয়ে তারা বলছেন যে তাদের এই অপূরণীয় ক্ষতি আসলে তারা কিভাবে পুষিয়ে উঠবেন। এরপর আরেকটি বিষয় একটু জানাতে চাই যে 2007 সালের এপ্রিলের প্রথম সপ্তাহে কানাঘুষা হয়েছিল যে তিনি দেশ ত্যাগ করবেন, কিন্তু তিনি যাননি, শুধুমাত্র দেশের মানুষের জন্যই কিন্তু তিনি থেকে গিয়েছেন। এখানে নেতা কর্মীরা সকাল থেকে ভিড় করছেন, তারা আহাজারি করছেন, কান্না করছেন, এবং এই নয়াপল্টন আমরা দেখেছি যে সকালবেলা কোরআন তেলাওয়াত করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কিন্তু দোয়া মোনাজাত করা হয়েছে। এখনো কিন্তু কোরআন তেলাওয়াত চলছে, কোরআন খতমও করা হয়েছিল। নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন। এখানে যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে আসলে বেগম খালেদা জিয়া যে মৃত্যু, তিনি তো আসলে তিনি তাকে নিয়ে আবেগ যেমন রয়েছে তেমনও তার স্মৃতিচারণ, সবকিছু মিলিয়ে আসলে তার স্মৃতিচারণ যদি একটু করেন। আমি জাহিদ হোসেন বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মশরুম। আমি যখন ফজর নামাজ পড়ি আমার কাছে ফোন আসে যে আমাদের মা খালেদা জিয়া নেই। সেই সকাল 6টা বাজে এখানে আসছি, পার্টি অফিসে দৌড়ে প্রথম গিয়েছিলাম এয়ার কেবারে, সেখান থেকে ঘুরে এখানে আসছি। ওখানে অনেক হাজারো হাজারো লোক, আমাদের নেতা কর্মীরা আছে, সবাই দোয়া করতেছে। আমিও এখানে আসছি, যেহেতু এখানে দোয়া হচ্ছে। আমরা শোকে ভারাক্রান্ত। আমাদের মা বেগম খালেদা জিয়া দেশনেত্রী, গণতন্ত্রের জননী, তাকে আমরা হারিয়ে আমরা অসহায়। আমাদের কি হবে, আমরা কি করব, আমরা ভেবে পাচ্ছি না। আমাদের একটু আর যে মাথায় আশ্রয় ছিল বেগম খালেদা জিয়া, যে তার মতন একজন নেত্রী আমরা আগামীতে পাবো কিনা আমাদের সন্দেহ। আমরা তারপরও আমরা দোয়া করি আমাদের নেতা তারেক জিয়া যাতে আমার শহীদ জিয়া রহমানের আদর্শে এবং আমার মা খালেদা। আপনাকে ধন্যবাদ। এখানে যে সব নেতাকর্মীরা রয়েছেন যে তারা বলছেন যে আসলে দেশের এই ক্রান্তি লগ্নে একজন অভিভাবক, সারা দেশের মানুষের একজন অভিভাবককে হারিয়ে তারা আসলে এখন অসহায়ত্ব ফিল করছেন। তারা বলছেন যে আগামীতে তারই ছেলে তারেক রহমান হাল ধরবেন এমন পরিস্থিতিতে। এবং এখানে যেসব কর্মীরা রয়েছেন, আমরা আরো কর্মীর সঙ্গে একটু কথা বলবো এবং আমরা বেগম খালেদা জিয়ার এমন মৃত্যুতে আসলে এটা তো দেশের যেমন অপূরণীয় ক্ষতি, এটা যেমন আবেগের সাথে জড়িত, তার বিষয় আসলে এই যে রাজনৈতিক জীবনের তার যদি একটু স্মৃতিচারণ করেন। তার স্মৃতিচারণের মানে অবশেষ নাই, মানে আমার মতো লোক তার স্মৃতিচারণের কথা বলতে আমি অবকাশ নাই, আমি আমার মুখের ভাষাও নাই যে আমি এই কথা বলতে পারবো। তার গুণাননের কথা আমি বলতে পারতাছি না, মানে কি দিয়ে যে শুরু করব। তার দেশের প্রতি তার অগাধ ভালোবাসা এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে মানে মানে এত পরিমাণ ভালোবাসা আমি একটা মহিলাকে আমি এরকম দেখিনি। উনার যে দেশের প্রতি যে দেশপ্রেম, পৃথিবীর জানি না তার অন্য অন্য দেশের তো আমি দেখি নেই, বাংলাদেশে যেটুকু দিই তার মতো দেশপ্রেম একজন মানুষ মনে আমার অন্তত লাইফে আমি দেখিনি। খুবই ভালো মানুষ এবং ভালো মানুষ এছাড়া আমার কোনো ভাষা নেই। এখানে যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে এমন একজন অভিভাবককে হারিয়ে তারা আসলে এই ক্রান্তি এক সংকট মুহূর্ত পার করছেন, যেটা ভাষায় বলা আসলে সম্ভব। আসলে এই যে বেগম খালেদা জিয়ার এমন মৃত্যুতে আসলে তারাও চাননি যে এই দেশের ক্রান্তিকালে আসলে বেগম খালেদা জিয়া তাদের ছেড়ে চলে যাক। সবকিছু মিলিয়ে সকাল থেকে নেতাকর্মীদের ভিড় কিন্তু এই নয়াপল্টন এলাকায় বাড়ছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা কিন্তু এক এক করে আসলে নয়াপল্টন এই কেন্দ্রীয় কার্যালয়ের দিকে তারা আসছেন। রাজনৈতিক জীবনের কথা যদি একটু বলি যে এই খালেদা জিয়া প্রথম যখন এই যে তার যে সংকটময় মুহূর্ত ছিল, তিনি যখন সংকটময় মুহূর্তে ভিতরে পার করেছিলেন, সেই সংকটময় মুহূর্তগুলো দীর্ঘ কয়েক বছর নেতাকর্মীরা যেটা জানিয়েছিলেন যে তিনি আপোষের নেত্রী ছিলেন। আসলে তিনি কখনোই আপোষ করেননি এবং তিনি দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন। যারা মানুষের জন্য কাজ করে, যারা
কাজ করে। এরকম নেত্রীকে হারিয়ে তারা আসলে অনেকটা দিশাহারা। একটু বেগম খালেদা জিয়ার একটু রাজনীতির বিষয় একটু জানাতে চাই যে 1982 সালে রাজনীতিতে যোগ দিয়ে 1983 সালে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে নামেন বেগম খালেদা জিয়া। তখনও কিন্তু তার দুঃখর আন্দোলনে তিনি ভূমিকা পালন করেন। এরপরে তিনি যখন 1991 সালে ক্ষমতায় আসার পর কিন্তু জনসমর্থন পেয়ে খালেদা জিয়া ক্ষমতায় আসেন এবং তারপরে তিনি তখনই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং তারপর 2বার তিনি ক্ষমতায় থাকেন এবং এই 2বারই তিনি জনসমর্থন পেয়েই আসলে ক্ষমতায় আসেন। সাধারণ মানুষের ভালোবাসা, নেতাকর্মীদের ভালোবাসা, দেশবাসীর ভালোবাসায় তিনি কিন্তু আসলে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে 1991 সালে সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থা প্রবর্তনও করেন কিন্তু খালেদা জিয়াই। একই সঙ্গে তিনি রাজনৈতিক যেসব বিষয় থাকে সবকিছু মিলিয়ে আসলে যে জনসমর্থন রয়েছে, জনসমর্থন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই তারেক রহমান যখন দেশে ফিরেছেন তখন আসলে এই দলটিকে ঘিরে যে জনসমর্থন সেটা আমরা লক্ষ্য করেছি। আর বেগম খালেদা জিয়ার বিষয়ে একটু জানাতে চাই যে আজকে তিনি এফআর কেয়ার হাসপাতালে তার মরদেহ রাখা হবে এবং আগামীকালকে জানাজা শেষে তারপর জানাজা শেষে জিয়াউর রহমানের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে, এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। একই নেতাকর্মী রয়েছেন, আরো 2-1 নেতাকর্মীর সঙ্গে আমরা একটু কথা বলবো এবং এই ক্রান্তি লগ্নে তার যে অবস্থা, আসলে বেগম খালেদা জিয়াকে হারিয়ে যে অপূরণীয় দেশের ক্ষতি হয়েছে, এই ক্ষতি তো আসলে পুষিয়ে নেওয়ার মতো না। তারপরও এই যে ক্রান্তি লগ্নে আসলে যে আপনাদের এক ধরনের আবেগ, আমরা সকাল থেকে দেখেছিলাম আপনারা দোয়া করছেন, এই বিষয়ে যদি একটু আজকে আমরা দীর্ঘ 17 বছর রাজনীতি করেছি, আমরা জিয়াউর রহমানকে দেখি নাই, আমরা খালেদা জিয়াকে দেখেছি। বিশেষ করে আমি নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং আমি আশা করি আমাদের যে শোক দীর্ঘদিন, তার উপর যে নির্যাতন হয়েছে এটা জাতি দেখেছে, আপনারা সবাই দেখেছেন। সে জেলখানায় গেছে, জেলখানায় যাওয়ার পরে সে চিকিৎসা পায় নাই, তাকে বিদেশে নেওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছে তার মেডিকেল টিম থেকে, তাকে বিদেশে পাঠানো হয় নাই এবং তার উপরে যে মানসিক নির্যাতন করা হয়েছে তার কারণেই সে আজকে আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা আগামীতে তার এই শোকে আমরা শোক দিতে পারি। যেমনটা বলছিলেন যে আসলে এখানে যেমনটা বলছিলেন যে হচ্ছে যে যেমনটা বলছিলেন যে নেতাকর্মীরা বলছেন যে আসলে যেই বিগত সময়ে তিনি যেরকম জেলবন্দি ছিলেন এবং তাকে যেভাবে মানসিক নির্যাতন করেছিল, এ কারণে আসলে তিনি বেশি ভেঙে পড়েছিলেন। সবকিছু মিলিয়ে ওই পরিস্থিতির শিকার না হলে হয়তো বা বেগম খালেদা জিয়ার পরিস্থিতি আরো ভালো হতো, তাকে এইভাবে হারাতে হতো না। আমরা এখন সরাসরি চলে যাবো স্টুডিও হিমাদ্রির কাছে। বলেছিলেন আসলে ভেঙে পড়েছিলেন, কিন্তু তার যে মানসিক দৃঢ়তা ছিল সেটা কিন্তু আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেটি পরিলক্ষিত হয়েছে এবং গতকালও কিন্তু তার পক্ষে মনোনয়ন ফর্ম সেটি জমা দেওয়া হয়েছিল। আপনি থাকুন, আপনার কাছে আমরা নিশ্চয়ই আবারও যাবো। আনোয়ার, আপনি আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। 23 নভেম্বর থেকে বলা যায় দীর্ঘ 37 দিনের যে যাত্রা সেই এভার কেয়ার হাসপাতালে প্রতিদিনই নেতাকর্মীদের ভিড় লাগাতার ছিল। কোনো না কোনো নেতাকর্মী সেখানে ছিলেন এবং ভিড় ছিল। হয়তো কালকের পর থেকে সেই নেতাকর্মীদের ভিড়টি সেখানে সাঙ্গ হবে। কেমন দেখছেন সেখানকার এখনকার অবস্থা, আর নেতাকর্মীরা কি বলছেন? হিমাদ্রি, আপনি যথার্থই বলেছেন। আসলে এখানে দীর্ঘদিন প্রায় 40 দিনের যে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন, তো সেটি আসলে সাঙ্গ হলো। হয়তো কালকেই তো এখান থেকে তিনি আসলে তাকে আসলে নেওয়া হবে, চিরনিদ্রায় শায়িত করা হবে এখান থেকে নিয়ে। তো এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমরা দেখেছি সকাল থেকেই এখানে ভিড় করছেন, এখানে আসছেন। আসলে তাদের অনুভূতির কথাগুলো আসলে ভাষায় প্রকাশ করা খুবই মুশকিল হিমাদ্রি। তাদের মধ্যে যে একটা শোক বিহ্বলতা রয়েছে, তাদেরকে আমরা এক ধরনের আহাজারি করতে দেখেছি যে বিএনপি নেত্রীর জন্য তারা বলছিলেন যে তারা মানে কায় মনোবাক্যে দোয়া করছিলেন এই যে অসুস্থ অবস্থায় তিনি এই হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর থেকে আজকে তাদের জন্য আসলে খুবই কষ্টের দিন। তারা এই কথাগুলোই শুধু বারবার বলছেন। তারা এখানে একরকম বাকরুদ্ধ অবস্থায় এখানে আছেন বেশিরভাগ, যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে যারা বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা আছেন, সেটি বলাই যায়। তো হিমাদ্রি, আসলে বিএনপি নেত্রীর এই যে চলে যাওয়া, তার বাংলাদেশের রাজনীতিতে তার যে অবদান অনস্বীকার্য। মানে
চির অম্লান হয়ে থাকবে। গণতন্ত্র মানে গণতন্ত্র উত্তরণ, গণতন্ত্রকে আসলে রক্ষা করা, ধারণ করার মতো যে একজন নেত্রী এই বাংলাদেশের এই স্বাধীনতার আজকে এই 54-55 বছরে এসে আসলে গণতন্ত্র নিয়ে যে কথাগুলো সামনে আসছে সেটি নিঃসন্দেহে আসলে বলা যায় সেখানে বিএনপি নেত্রীর যে ভূমিকা সেটি আসলে একেবারেই মানে এই কথাগুলি আসলে বারবার বিভিন্ন মহল থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি এখানে এসেছেন, তারা কথা বলেছেন। তারা একটি কথাই বারবার বলছেন যে বাংলাদেশ যে এই যে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে গিয়েছে আসলে বিভিন্ন সময়ে, সেখানে ঘুরে ফিরে দেখা গেছে সেই বিএনপি নেত্রীর যে ভূমিকা, যদি স্বাধীনতার পরবর্তী সময়ে রাজনৈতিক যে অস্থিরতা গুলো গিয়েছে সেইখানে একটি এমনও বিষয়গুলো চলে আসছে যে 75 পরবর্তী সময়ে যে জাতীয় বিপ্লব সংহতি দিবস যখন সামনে আসে, অর্থাৎ সেখানেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ জাতি দেশ যখন একেবারেই দিকবিদিক অবস্থা, সেইখানে তিনি একরকম মানে হাল ধরেছিলেন, কাণ্ডারি হয়ে তিনি জাতির সামনে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ তারপরে যে দেশের যে হাল ধরা সেটি তিনি দীর্ঘদিন বেশ কিছুদিন আসলে চালিয়েছেন এমনটা। কিন্তু তার পরবর্তীতে যখন 1981 সালে যখন আসলে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যখন আসলে মৃত্যু হয়, তারপরে যখন পথভ্রষ্ট অনেকটা এই দেশ জাতি, তখন বিশেষ করে আবার বিএনপির তখন হাল কি ধরবে, এই যে প্রশ্নগুলো যখন আসে, তার পরবর্তীতে আসলে দেখা গেল একজন গৃহবধূ, একজন শান্ত লাজুক গৃহবধূ তিনি যখন রাজনীতিতে আসলেন, তারপরে সেই রাজনীতিতে আসার পরে তার যে আসলে ক্যারিসমেটিক যে নেতৃত্ব সেটি নিশ্চয়ই মানে জাতির জন্য আসলে অনেক বড় পাওয়া। গণতন্ত্রের যে একজন গণতন্ত্রকে রক্ষা করা অর্থাৎ রক্ষা কবচের যে দায়িত্ব নেওয়া সেটি বিএনপি নেত্রী নিয়েছিলেন, এমনটাই কিন্তু আসলে বারবার বিষয়গুলো উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই জানেন যে একেবারেই কিন্তু শোকস্তব্ধ সারা দেশই, একেবারেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই জায়গা থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, নিশ্চয়ই জানেন। এরই মধ্যে একই সঙ্গে রাজধানীর যে মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবন যে এলাকা, সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল। একই সঙ্গে যেটি শেরেবাংলা নগরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর, সেই কবরের পাশেই আসলে চিরনিদ্রায় শায়িত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই যে তথ্য, এই খবরগুলো কিন্তু আসলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে। আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে অর্থাৎ এই যে মানুষের যে ঢল, সেই মানুষের ঢল এর মধ্যে অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে মানুষের যে ছুটে আসা, সেই ছুটে আসার বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকামুখী হচ্ছেন। অর্থাৎ এই যে তাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে না ফেরার দেশে চলে গেলেন, এমন খবরে যে শোকের যে ছায়া সেটি দেশব্যাপী একেবারেই সেটি এখন বিরাজমান বহমান। সেই জায়গা থেকে মানুষের যে এই ঢাকামুখী হওয়া, সেই তথ্যটিও আমাদের কাছে আছে। একটু বলি হিমাদ্রি, সেটি হচ্ছে যে যদি একটু পেছন দিকে তাকাই, আমরা দেখি যে 2008 সালের 8 ফেব্রুয়ারি তিনি কিন্তু কারাবরণ করেন। ওই সময় আমরা তারপরে একটি বিষয় আছে যে তিনি যখন কারান্তরীণ হন, তার আগে যখন তিনি আদালতে যান, তখনও কিন্তু বিএনপি নেত্রী একরকম হেঁটে আসলে তিনি গিয়েছেন আদালতে, সেখান থেকেই তার কারান্তরীণ হওয়া, একরকম হেঁটে গিয়েছেন তিনি। কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি যে বিভিন্ন তার যে অসুস্থতা, বিভিন্ন রোগের যে জটিলতা আসলে তৈরি হলো, সেটি কিন্তু পরবর্তীতে তাকে একরকম মানে হুইল চেয়ারে করে আসলে তাকে বের হতে হয়েছে, এমনটা আমরা দেখেছি। যদি বলি যে 2018 সালের 6 অক্টোবরে অর্থাৎ তিনি যখন কারাগারে, সেই কারাগার থেকে অসুস্থ অবস্থায় রাজধানীর পিজি হাসপাতালে তাকে আনা হয়, তখন আমরা দেখেছি তাকে আসলে হুইল চেয়ারে করে আসতে হয়েছে। তো
এরই মধ্যে পরবর্তীতে আমরা দেখেছি যে 2020 সালের 25 মার্চ, অর্থাৎ এই যে করোনার যে সময়টি ছিল, তখন 25 মার্চ তিনি করোনা আক্রান্ত হন, এমনটা আমরা দেখেছি। তারপরেই বিভিন্ন সময়ে বিভিন্ন জটিল রোগগুলো একের পর এক তার শরীরে আসলে বাসা বাঁধতে থাকে, এমনটা আমরা দেখেছি যে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের পরিবারের পক্ষ থেকে বেশ কয়েক দফায় তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার সরকারের কাছে আবেদন করেও আসলে কোনো ধরনের অনুমতি তখন আসলে মেলেনি, এমন বিষয়টিও কিন্তু আসলে তখন সামনে এসেছে। অর্থাৎ বারবারই বিভিন্ন সময়ে বিশেষজ্ঞরাও তার যে মেডিকেল বোর্ড, তার যে ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি নেত্রীর, তারা বারবারই আমরা দেখেছি বলেছেন যে তাকে যদি আসলে একটু যথাসময়ে উন্নত চিকিৎসার একটি ব্যবস্থা করা যেত, নিশ্চয়ই তার যে পরবর্তীতে যে বিভিন্ন জটিলতার মধ্যে তিনি পড়েন শারীরিক, সেটি থেকে অনেকটাই উত্তরণ সম্ভব হতো, এমনটাও কিন্তু আমরা বারবার আমরা দেখেছি। তো সর্বোপরি আসলে তাকে যখন 5 আগস্ট পরবর্তী সময়ে যখন তার যে বিরুদ্ধে যে ধরনের মামলাগুলো ছিল, সেই মামলা থেকেও যখন একেবারেই অব্যাহতি পাওয়া, তারপরে তার চিকিৎসার জন্য খুব দ্রুত সময়ের মধ্যেই তার বিদেশে চিকিৎসার যে ব্যবস্থাটি হয়, সেটিও দেখেছি আমরা। 7 জানুয়ারি এই চলতি বছরে তিনি লন্ডনে যান উন্নত চিকিৎসার জন্য। তিনি সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ডাক্তারের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তিনি তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ছিলেন, তার বাসায় ছিলেন, অর্থাৎ প্রায় 4টি মাস সেখানে চিকিৎসা শেষে দেশে এসেছেন অনেকটা সুস্থ অবস্থায়। আমরা তাকে দেখেছি, হাস্যোজ্জ্বল দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তো তারপরেও নেতাকর্মীদের মধ্যে ওই উচ্ছ্বাসের জায়গাটি তৈরি হয়েছে, তার সুস্থ হয়ে তিনি দেশে এসেছেন। আমরা এই যে যদি আমরা বলি বিগত কয়েকটি মাসেও যে রাজনৈতিক যে অস্থিরতা আমরা দেখেছি, যে সেখানে সামনে নির্বাচন হবে কি হবে না, এরকম বিষয়গুলি নিয়ে যখন রাজনৈতিকভাবে আমরা মতবিরোধের জায়গাগুলো আমরা দেখেছি, তারপরে সেখানেও তিনি অনেকটাই সুস্থ ছিলেন, গুলশানের ফিরোজায় বাসায় ছিলেন। আমরা সেখান থেকেও আমরা দেখেছি তার যে ভূমিকাটি, অর্থাৎ যখন একটু অস্থিরতার জায়গা তৈরি হয়েছে রাজনীতিতে, সেখানেও আমরা দেখেছি যে তার যে নির্দেশনা দলের প্রতি, তখন তার সেই নির্দেশনায় আমরা দেখেছি যে রাজনৈতিক যে সহাবস্থান, অর্থাৎ রাজনৈতিক যে একটি শান্ত অবস্থা, সেই শান্ত অবস্থা তার একটি নির্দেশনায় আমরা দেখেছি, এমনটাও। অর্থাৎ আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে শুধু বাংলাদেশের নয়, গণতান্ত্রিক বিশ্বের একজন অনন্য রাজনীতিবিদ, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন, সেই মহান নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আপসীর নেত্রী, অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন একজন নেত্রী, যিনি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। সেই অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন যে এই নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আর যখন বিরোধী দল ছিলেন তখন তিনি একইভাবে সেই গণতন্ত্রকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।
যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে, নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন, তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে। যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা দাফন কার্যের সুচারুরূপে সমাধা করতে। সব শেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, তাকে যেন তিনি সেই শক্তি দেন যে এই যে দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন এবং তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য। আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ্য দল হিসেবে গড়ে তুলি। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। সবশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য বিশেষ করে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন, আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। আমরা আবারও সকলকে
সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আমাদের এক সহকর্মী আনোয়ার আছে এয়ার হাসপাতাল, আমরা সেখানে যুক্ত। আনোয়ার হোসেন, যেমনটি জানাচ্ছিলাম যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠক শেষে তিনি যেমনটি জানালেন, আগামীকাল বাদ জোহর বেগম খালেদা জিয়ার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে। পুরো সড়ক জুড়ে সেখানে জানাজা হবে, সেখানে সমাগম স্থলে যাতে যারা কেউ ভিন্ন না করে সেই নির্দেশনাও তিনি দিয়েছেন, যাতে ছবি তোলার নাম করে কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এছাড়াও তিনি যেটি বলেছেন যে বাইতুল মোকাররমের যিনি খতিব জাতীয় মসজিদে, তিনি সেই জানাজা পড়াবেন, সঞ্চালনা করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সবকিছু মিলিয়ে আপনার ওখানে এখন কি অবস্থা দেখছেন? নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? স্থায়ী কমিটির সদস্যরা তো এখানে আছেন, ওখানে কোনো পরবর্তী প্রক্রিয়াগুলো কি একটু জানাবেন আমাদের? হিমাদ্রি, আপনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সংবাদ সম্মেলনে যে তথ্যগুলো দিয়েছেন, এটি হচ্ছে আসলে সর্বশেষ তথ্য। কিন্তু এখন পর্যন্ত যে বিষয়গুলো আছে, যে অর্থাৎ নামাজে জানাজা কোথায় হবে, দাফন কোথায় হবে, এই বিষয়গুলো মোটামুটি একদমই সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত একটা সিদ্ধান্তের জায়গা নিতে পেরেছে দলের পক্ষ থেকে। একই সঙ্গে আপনি জানেন যে সরকারের সঙ্গেও যে একটি সমন্বয় করা, সেটি একটি ক্যাবিনেট মিটিংয়ে, আজকের উপদেষ্টা পরিষদের যে মিটিং ছিল, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ তার পক্ষ থেকেও যে বিষয়গুলো, তথ্যগুলো জানানো, সেটি সমন্বয় হয়েছে। এখন সর্বোপরি এই এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ, সেটি আগামীকাল আসলে কখন এখান থেকে আসলে বের করা হবে বা সংসদ ভবন এলাকায় দিকে আসলে নেওয়া হবে, সেটি ওই রকম সুনির্দিষ্ট তথ্য না থাকলেও আমাদের কাছে যে তথ্যটি আছে, যে সকালের দিকেই হয়তো এমনটা হবে, যে সকালের দিকেই আসলে তার মরদেহটি এখান থেকে নিয়ে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবন এলাকায় নেওয়া হবে, এমন একটি তথ্য আছে। কারণ যেটি বলছিলাম, এখানে এভারকেয়ারে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে এক সমাগম রয়েছে, এখানে মানুষের যে ভিড় রয়েছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসা শুরু করেছেন, সকাল থেকে এখানে অবস্থান করছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে একটা মানুষ যে আসবেন, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেছেন এরই মধ্যে। তো এরকম একটি যেহেতু একটি বড় মানুষের যে একটি সমাগম, মানুষের যে একটি ঢল যে ঢাকামুখী, এরই মধ্যে যে তথ্য আছে, তো সেই জায়গা থেকে নিশ্চয়ই এই যে প্রক্রিয়া কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রমগুলো সুনির্দিষ্ট নিশ্চয়ই জানানো হবে। সেটি অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো নিঃসন্দেহে। তো হিমাদ্রি, আমরা একটু যে বিষয়গুলো একটু জানাতে চাই দর্শকদের, সেটি হচ্ছে যে আমরা আরো কিছু তথ্য জানাতে চাই। সেই জায়গা থেকে যদি বলি, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। তিনি এখানে যে বিএনপি চেয়ারপারসন প্রায় 40 দিন এই চিকিৎসাধীন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে আছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি আরিফ এখানে আসলে কভার করেছেন। এখানকার যে আসলে মানুষের যে এখানে আমরা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের যে এখানে আনাগোনা প্রতি মুহূর্তেই ছিল, সেই বিষয় থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো তিনি আসলে দেখেছেন। সেই জায়গা থেকে আরিফ, একটু জানতে চাই যে আপনি তো আসলে অনেকদিনই এখানে আপনি ছিলেন বিএনপি চেয়ারপারসন, যখন এখানে ভর্তি হন, তারপর